আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এসের আমাদের বিশেষ আয়োজন সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সামনে নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচন নিয়ে চলছে নানা ধরনের জল্পনা কল্পনা। সেই নির্বাচন কেমন হবে বা সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণ একেবারে মুখিয়ে আছে যে সুষ্ঠু একটি নির্বাচন হবে এবং সেখানে তাদের ভোট প্রয়োগের যে স্বাধীনতা সেটি হবে কিনা, সেই বিষয়ে নিয়ে কথা বলবো অত্যন্ত দুজন প্রিয় মানুষকে আমাদের আজকের বিশেষ আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে আছেন একেবারে ডান পাশে আছেন মোহাম্মদ আরাফাত রহমান আপেল, চেয়ারম্যান ইম্পেরিয়াম প্রপার্টিজ ডিভিশন ও সাবেক সাধারণ সম্পাদক জেলা যুবদল বগুড়া ও যুগ্ম মহাসচিব বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা। জনাব আপেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে। ধন্যবাদ চ্যানেল এস এর কর্তৃপক্ষ, ধন্যবাদ চ্যানেল এস এর সম্মানিত দর্শকবৃন্দকে। এবং আমার বাম পাশে আছেন জনাব এস এম মনিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক কটন জোন লিমিটেড এবং হচ্ছে বিজিএম এর সাবেক সদস্য এবং শিল্প উদ্যোক্তা এবং একই সাথে গণমাধ্যমে বিভিন্ন সময় বিজিএম এর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। জনাব মনিরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। জি, ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল এস এর দর্শক এবং কর্তৃপক্ষকে আজকে আমার এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মনিরুজ্জামান, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে যেহেতু অর্থনীতির সাথে জড়িত এবং শিল্প উদ্যোক্তা হিসেবে আছেন, শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন এবং বিজিএম এর সাথে দীর্ঘদিন আছেন। একটি বিষয় হচ্ছে, এর আগেও আপনাকে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, তারপরে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছিল দেশের বিজিএম এর সেক্টরে এবং গার্মেন্টস সেক্টরে। আমরা দেখেছি যে বাংলাদেশে একটি রপ্তানি খাত একটি সবচেয়ে বড় খাত এবং হচ্ছে সেখানে প্রচুর রেমিটেন্স আপনারা বাংলাদেশে আসে, কিন্তু হচ্ছে যে দীর্ঘদিন ধরে যখনই যে সরকার আসে আপনারা আপনাদের অভিযোগের কথা এবং আপনারা আপনাদের হতাশার কথা সবসময় আপনারা বলে থাকেন। অর্থনৈতিক একটি বড় সংকট চলছে এই মুহূর্তে এবং গার্মেন্টস সেক্টর আপনারা বলছেন যে খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে আপনারা দিনাতিপাত করছেন। সবকিছু মিলে কি অবস্থা, সামনে নির্বাচন, সবকিছু মিলে কি আমরা কি একটু আশার মুখ দেখতে পারবো কিনা? জি, ধন্যবাদ। আপনি জানেন আমাদের এই গার্মেন্টস সেক্টর, বাংলাদেশের আরএমজি সেক্টর পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক খাত বাংলাদেশের আরএমজি। এই সেক্টরটি 1984 সালে যখন শুরু হয়, মাত্র কয়েকজন সাহসী উদ্যোক্তা ব্যক্তিগতভাবে এই গার্মেন্টসের যাত্রা শুরু হয়। এরপরে বিভিন্ন চড়াই উতরাই পাড়িয়ে আজকে আমরা দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। কিন্তু এখানে সরাসরি প্রায় 40 লক্ষ শ্রমিক কর্মসংস্থান হয়েছে। আমরা রপ্তানি 84% ফরেন কারেন্সি আমরা এর মাধ্যমে অর্জন করি। কিন্তু এই সেক্টরকে টিকিয়ে রাখার জন্য এবং যে পলিসি সাপোর্ট, নীতি সহায়তা, এগুলোর জন্য সরকারের দিক থেকে এবং যে সমস্ত আমলাতান্ত্রিক জটিলতা আছে, এগুলো নিয়ে আমরা সবসময়ই বিভিন্ন সমস্যার মুখোমুখি হই। সেই সমস্যাগুলোর সমাধান যদি ঠিকভাবে না হয়, আমাদের পক্ষে সেই গার্মেন্টস ফ্যাক্টরিগুলা এবং শ্রমিক বান্ধব কর্মপরিবেশ তৈরি করা, আমাদের ক্রেতাদেরকে তাদের প্রোডাক্টগুলো সময় মতো পৌঁছে দেওয়া খুব কঠিন হয়ে যায়। আপনি জানেন গত 15 মাস যাবৎ বা তারও আগ থেকেই এই সেক্টরে একটি অস্থিরতা বিরাজ করতেছিল। যেই অস্থিরতার মধ্যে শ্রমিক অসন্তোষ একটা বড় ইস্যু ছিল। শ্রমিক যদি ঠিকভাবে ফ্যাক্টরিতে কাজ না করে, তাহলে আমাদের রপ্তানি পণ্যগুলো সঠিক সময় উৎপাদন করা যায় না। উৎপাদন না করা গেলে কি দাঁড়ায়? যে ক্রেতা সাধারণ আমাদেরকে অর্ডার প্রদান করে, তাদের প্রোডাক্টগুলো আমরা ঠিকভাবে পৌঁছাতে পারি না। এই সময়ের জন্য যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ দরকার এবং নীতিগত সরকারের যে সমস্ত নীতি সহায়তা দরকার, সেই নীতি সহায়তা কী হবে? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং আপনার জ্বালানি সরবরাহ, বিদ্যুৎ এবং গ্যাসের নিশ্চয়তা। আমরা সরকারের কাছ থেকে এই কয়েকটা বিষয়ই আমরা কিন্তু নীতি সহায়তা চাই। যে ব্যাংকিং খাতের যে ইন্টারেস্ট রেট আছে সেটাকে সহনীয় মাত্রায় রাখা। তাহলে হবে কি, আমরা কর্মসংস্থানের যে পরিস্থিতি সৃষ্টি করতে পারি, আরও অনেক বেশি এমপ্লয়মেন্ট এই দেশে তৈরি করতে পারি। বেসরকারি উদ্যোগ তাদের কর্মসংস্থান তৈরি করতে হলে তাদেরকে একটু সাহসী পরিবেশ তৈরি দিতে হবে। কিন্তু এদেশে কি হয়? এদেশে সেদিন আপনি দেখলাম আপনার রেনেটার মালিক মন্তব্য করেছিলেন যে আমাদের দেশে তাদেরকে ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করা হয়। যারা সাহসী উদ্যোক্তা নিবে তাদের কাছে সরকার থাকতে হবে, কারণ দেশের আনএমপ্লয়েডকে এমপ্লয়মেন্ট করা, তাদেরকে কর্মমুখী করার জন্য শুধু গার্মেন্টস সেক্টর না, আমাদের অন্য সমস্ত সেক্টরই বেসরকারি খাতগুলো কাজ করে। এই বেসরকারি খাতের সহায়তার জন্য, অর্থাৎ নীতি সহায়তার জন্য যে কাজগুলো দরকার, সেই ধরনের পরিবেশ যদি তৈরি না হয়, যদি দেশে একটি অনিরাপদ অবস্থা তৈরি হয় এবং মানুষ যদি তার নিশ্চয়তা, যে বিনিয়োগ করবে, বিনিয়োগের নিশ্চয়তা না পায়, তাহলে কিন্তু সেক্টর এগিয়ে যাবে না, দেশের কর্মহীনতা বাড়বে। আপনি জানেন গত এই 15-16 মাসে আমাদের প্রায় 330টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। এটা বিজিএমএ রিপোর্ট। এর বাইরেও আমাদের নিবন্ধিত বিজিএমএ মেম্বার ছাড়া আরও 600 মতো ফ্যাক্টরি যেগুলো বন্ধ হয়েছে, আপনার রিপোর্টগুলো দেখেছেন। এই কি হয়, উদ্যোক্তারা যখন অনিরাপত্তায় ভোগে তখন তারা আস্তে আস্তে তাদের ব্যবসাকে সম্প্রসারণ না করে সংকুচিত করে নিয়ে আসে। ব্যবসা সংকুচিত হলে মানুষ আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে। যখন কর্ম খারাপে তখন তারা বিভিন্ন অপরাধে জড়িত হবে। আপনি দেখেন এখন ঢাকা শহরের রাস্তায় হাঁটা যায় না অটো রিক্সা অত্যাচারে। আপনি বিভিন্ন ধরনের ছিনতাই রাহাজানি বেড়ে গিয়েছে, কারণ
যখনই আনএমপ্লয়মেন্ট তৈরি হলো, কর্মহীন হয়ে গেল, মানুষ বিভিন্ন অপরাধ জড়িয়ে গেল, সেই ক্ষেত্রে আমাদেরকে একটি সুষ্ঠু পরিবেশ বজায় রেখে নীতি সহায়তা দিয়ে, এবং যাতে আমরা এর বাইরেও আমরা যেহেতু ফরেন এক্সপোর্ট করি, সেখানে আন্তর্জাতিক বাজারেও পণ্যের চাহিদা অনেক সময় কমে যায়। বিভিন্ন দেশের সরকার কি করে, যখন গ্লোবাল কম্পিটিশনটা বেশি হয়, তখন তারা কিছু নীতি সহায়তা দিয়ে, বাড়তি সুবিধা দিয়ে তাদের সেক্টরগুলোকে ব্যাকআপ দেয়, অর্থাৎ ইনডাইরেক্টলি তার দেশের যে শ্রমিকরা আছে শ্রমিককে ব্যাকআপ দেয়। কিন্তু সেই জায়গাগুলো থেকে আমরা অনেক অনেক পিছনে থেকে আসি। আর এই যে আমরা নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা যে ধরনের সংস্কার আশা করেছিলাম, অনেক বিষয় নিয়ে আপনারা কথা বলেছেন, অনেক সংস্কার নিয়ে আমরা হচ্ছে, কিন্তু আমি একজন ব্যবসায়ী হিসেবে আমি মনে করি ব্যবসা বান্ধব পরিবেশ হওয়ার জন্য অর্থনৈতিক যে সংস্কার দরকার ছিল, অর্থনৈতিক সংস্কার, শ্রমিক ফান্ডে যে সমস্ত সংস্কার দরকার, এবং মালিকদের সুরক্ষা নীতি, শুধু শ্রমিক সুরক্ষা নীতি করলে হবে না, উদ্যোক্তা সুরক্ষা নীতি করতে হবে, তার এক্সিট পলিসি তৈরি করতে হবে। কেউ ব্যবসা করতে অক্ষম হলে সে কীভাবে বের হয়ে যাবে। আমরা কিন্তু অর্থনীতি নিয়ে কোনো সংস্কার দেখি নেই। তাহলে বড় একটা সেক্টরকে যদি আপনি আপনার কর্মপরিকল্পনায় না রাখেন, যারা 20 লাখ শ্রমিকের বছরে যারা লক্ষ লক্ষ শ্রমিকের নতুন মুখে কর্মসংস্থান করবে, সেই সেক্টরকে যদি সংস্কার করে তাদেরকে কর্মমুখী অবস্থায় তৈরি না ফিরিয়ে দেন, ভালো একটা পরিবেশ না দেন, তাহলে আনএমপ্লয়মেন্ট বাড়বে। আনএমপ্লয়মেন্ট বাড়ার সাথে সাথেই অপরাধ প্রবণতা বাড়বে, দেশে চিন্তায় রাজধানী বাড়বে। সেই কারণে আমরা চাই একটি সুষ্ঠু নিরাপদ পরিবেশ, এবং এই নিরাপদ পরিবেশ কর্মসংস্থান তৈরি হলে আমরা নির্ভরযোগ্য নিরবিচ্ছিন্ন যদি বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ পাই। পোর্টে দেখেন, পোর্ট নিয়ে এখন যেটা হলো, আমি পোর্ট সম্পর্কে একটু বলি। আমাদের চিটাগং বন্দর বিগত স্বাধীনতার পর থেকে আমাদের এই বন্দরটি একটি লাভজনক প্রতিষ্ঠান, কখনোই লসে ছিল না। অথচ দেখেন এখন পোর্টটা বিদেশিদের হাতে তুলে দেওয়া হলো। কেন দেওয়া হলো আমরা জানি না। এই সেক্টরকে সম্পৃক্ত করা হয়নি। কিছুদিন আগে শ্রম আইন 2000 একটা খসড়া অনুমোদন হলো। শ্রম আইনের সাথে যারা সরাসরি যুক্ত স্টেক হোল্ডার, তাদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। ব্যবসায়ীদের চিৎকার কেউ শুনছে না। আমরা ব্যবসায়ীরা যত রকম চিৎকার দিচ্ছি, কিন্তু সরকার সেটা আমলে নিচ্ছে না। যদি সেটা না হয়, এক একটা সেক্টর আস্তে আস্তে ক্ষতির দিকে যাবে। শ্রমিকের মধ্যে অস্থিরতা আছে, বহির্বিশ্বে অস্থিরতা, সব মিলিয়ে আমরা একটা কঠিন সময় পার করছি। আমরা অত্যন্ত অস্বস্তির মধ্যে, এবং সবাই খুব অনিরাপত্তার মধ্যে, যে কখন আমরা এই অবস্থা থেকে মুক্তি পাবো এবং দেশে একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে, সেইটার প্রত্যাশাই আমরা আছি। আমরা আশা করছি যে খুব দ্রুত হবে। আর প্রথমে আপনি দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন, সেটি হচ্ছে যে আমরা জানি যে একটা অংশগ্রহণ নির্বাচন সরকার বলছে, এবং হচ্ছে যে আপনিও জানেন যে আগামী হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা সরকার বলছে। সেখানে একটা অংশগ্রহণ নির্বাচন হলে দেশের যে অর্থনীতির চাকা সেটি ঘুরবে না, এবং হচ্ছে যে স্তব্ধ হয়ে যাবে। কি মনে করছেন 12 তারিখে নির্বাচন কি হচ্ছে, এবং হচ্ছে আপনাদের ভিতর কি কোনো কনফিউশন আছে কিনা? প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারকে, যে তারা দীর্ঘদিন হলেও আজকে স্পষ্ট করে তারা বলেছেন আগামী বছরে 12ই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার বিশ্বাস এই নির্বাচন যদি সঠিক এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, এই নির্বাচনের মাধ্যমে একটি সঠিক নেতৃত্বের মাধ্যমে একটা গ্রহণযোগ্য সরকার যখন গঠন করবে, তখন এই দেশের, আমার সামনে যিনি বসে আছেন, ওনার যে বক্তব্যগুলো আমি শুনলাম, এই প্রতিটা বক্তব্যের উত্তর চলে আসবে যখন একটা নির্বাচিত সরকার গঠন করবে, তখনই আপনার প্রশ্নের উত্তরগুলো আসবে। আর আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যান্য যে সংগঠন আছে, সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা আমি বিশ্বাস করি। কারণ এই নির্বাচন 17 বছরের ফসল। 17 বছরে কত বাবা তার ছেলেকে হারিয়েছে, কত ছেলে তার বাবাকে হারিয়েছে, কত ভাই তার আরেক ভাইকে হারিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীদের মামলা হয়েছে, মিথ্যাভাবে অন্যায়ভাবে জামাত ইসলামের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আর অনেককে মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। এই 17 বছরের আন্দোলনের আজকের ফসল পরিষ্কারভাবে বলেছেন যে আগামী বছরে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। এবং আমরা জুলাই আগস্টে যে আন্দোলন, জুলাই আগস্টে আন্দোলনের আজকে ফল, 17 বছরের ফল। জুলাই আগস্টে হাজার হাজার ছেলে পেলের, কারো চোখ নেই, কারো পা নেই, কারো হাত নেই, এবং অনেকে বুলেটের সামনে বুক সামনে দিয়ে মৃত্যুকে উপেক্ষা করে
আজকে যে স্বৈরাচারী সরকারকে হটিয়েছে তার প্রমাণ রংপুরের আবু সাইদ সহ অসংখ্য ছাত্ররা এই জুলাই আগস্টের আন্দোলনের ফসল তারা আজকে পেয়েছে। এবং 17 বছর মানে বিশেষ করে বিএনপি সামনে থেকে নেতৃত্ব দিয়ে হাজার হাজার মামলা আমাদের নেতাকর্মীদের গুম খুন করি আজকের যে ফসল তারই আজকে বাস্তবায়ন ভাবে আজকে পরিষ্কার করে প্রধান নির্বাচন কমিশন বলেছেন আগামী বছরে 12ই ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য এবং সঠিক নির্বাচন হবে। আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় এভাকিয়ার হাসপাতালে দীর্ঘদিন ধরে সে আজকে অসুস্থ অবস্থায় আছেন এবং তার চিকিৎসার জন্য বিদেশ থেকে উন্নত ডাক্তার এবং বাংলাদেশের ডাক্তার সহ টিম সহকারে কাজ করছেন। আমরা বিশ্বাস করি আমরা যেটা একটা সাধারণ জনগণ পর্যন্ত বলে আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকা অবস্থায় এই বাংলাদেশে সঠিক এবং সুন্দরভাবে একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে ইনশাল্লাহ। আমি এর পাশাপাশি এটাও বিশ্বাস করি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুসংগঠিত দল এবং জনগণের দল, আল্লাহ পাকের রহমতে সবার সহযোগিতা নিয়ে সবাইকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্বাচনে সুন্দরভাবে পার্টিসিপেট করবে এবং আমার বিশ্বাস এককভাবে সরকার গঠন করবে। এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যেন আল্লাহ পাক ওনার হায়াত বৃদ্ধি করুক, উনি যেন দেখে যেতে পারেন এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক উপায়ে সুন্দর সঠিক নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সব দল পার্টিসিপেট করবে। আজকে যে জামাত ইসলামী দল বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে, একটুতেই হুমকি দেয়, একটুতেই রাজপথে নামার আন্দোলন ঘোষণা দেয়। এই 17 বছর তাদেরই নেতা তাদের বিভিন্ন নেতাদেরকে মিথ্যাভাবে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়েছে। কই তখন তো তারা ওই এখন যেভাবে বড় গলায় কথা বলে তখন কেন তাদের গলা চুপ ছিল? আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ করেন যে স্বৈরাচারী সরকার হাঁটিয়ে যাওয়ার পরে আজকে 17 বছর আন্দোলনের ফসল, জুলাই আগস্টের আন্দোলনের ফসল আগামী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমি সবার কাছে সব দলের কাছে মানে হাত জোর করে অনুরোধ করবো সবাই যেন সুন্দরভাবে ভেদাভেদ ভুলে যে এক দল আরেক দলের বিরুদ্ধে অপপ্রচার না চালিয়ে আগামী 12ই ফেব্রুয়ারিতে সুন্দরভাবে ইলেকশন যেন হয় সেই লক্ষ্যে সব দল যেন কাজ করে, সব দল যেন এগিয়ে যায়। জনগণ যাকে চাবে সেই দলই সরকার গঠন করবে এবং তখনই যখন একটি নির্বাচিত সরকার গঠন হবে তখন ভাইয়ের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আজকের যে ওই যে নিরাপত্তার কথা বললেন, আজকে যে রাস্তাঘাটের নিয়মকানুন নেই, এই সমস্ত কিছু নির্বাচিত সরকার আসলে এটা সুন্দরভাবে দেশ পরিচালনা করবে। এবং আপনি যে সংস্কারের কথা বললেন, সংস্কার এই 6 মাস 1 বছর না, এটা প্রক্রিয়া দিন, এটা চলবেই যে সরকারই আসুক। বিশেষ করে আল্লাহ পাকের রহমতে যদি বিএনপি সরকার গঠন করে এই সংস্কার প্রক্রিয়া চালু থাকবে। এই সংস্কার প্রক্রিয়া 6 মাস 1 বছরের না, এটা মিনিমাম দীর্ঘমেয়াদী এটা সংস্কার এটা প্রক্রিয়া চলবে। এবং আমার বিশ্বাস এই ভোটে সব দলই এই ছাত্র যে আন্দোলন করেছে তাদের যে নতুন দল এবং বিশেষ করে বাংলাদেশের বৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপি সহকারে অন্যান্য দল জামাত ইসলাম সহকারে অন্যান্য দল সব দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, এটা আমি ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি। কারণ এটা 17 বছরের কত মায়ের কোল খালি হয়েছে, কত রক্তের বন্যা বয়েছে, কত আন্দোলন করেছে, কত নেতাদেরকে মিথ্যাভাবে ফাঁসির ঝুলিতে তাদেরকে ফাঁসি দিয়ে তাকে অন্যায়ভাবে অন্যায় রায় দিয়েছে, তার আজকে ফসল। আমি বিশ্বাস করি সকল ভেদাভেদ ভুলে যে এই স্বৈরাচারী সরকারকে হটিয়ে বর্তমান দেশের যে অবস্থা, দেশের যারা দল করছেন আজকে যে সুস্পষ্টভাবে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনে ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনে এই দলগুলো পার্টিসিপেট করবে এবং একটি সুন্দর সঠিক নেতৃত্ব বেরিয়ে আসবে, সুন্দর সঠিকভাবে একটা নির্বাচন হবে এবং একটা রাষ্ট্রীয় সরকার ইনশাআল্লাহ গঠন করলে সমস্ত এই যে প্রবলেমগুলো বললেন এই প্রবলেম সলভ হবে, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি।
জনাব মনিরুজ্জামান, যেটি হচ্ছে যে সরকারের কাছ থেকে যে আপনাদের যেটুকু সহযোগিতা পাওয়ার কথা ছিল সেটুকু পায়নি বলে বিজিএমই থেকে বিকেএমই থেকে বারবার বলা হচ্ছিল আর কি। সবাই এই সেক্টরটিকে হচ্ছে নিয়ে যেইভাবে সহায়তা করা দরকার দেশের রেমিটেন্সের জন্য এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু সেই সহযোগিতা আপনারা পাচ্ছেন না কেন? কোন জায়গায় সমস্যা? বা অনেকে না বুঝে অনেক সময় বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর বিষয়ে, কি মনে করছেন আপনারা? আসলে এটা হচ্ছে কেন সহযোগিতা পাচ্ছি না, যারা সহযোগিতা করবে তারা হয়তো জিনিসটা বুঝে না এটার গুরুত্বটা, অথবা তাদের করার ইচ্ছা নাই। আমি যে কথাটা আগে বলেছি, আমাদের এই সেক্টরের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশের অর্থনীতির একটা বড় অংশ জড়িত। অর্থাৎ 84% রপ্তানি আয় করি আমাদের এই সেক্টর। তো এই সেক্টরকে তো আপনাকে সহায়তা করতে হবে, নীতি সহায়তা দিতে হবে। জি। আপনি দেখেন এই বছর আমাদের আমাদের ফ্যাক্টরি বন্ধ হওয়া এবং কর্মক্ষমতা অর্ডার কমে যাওয়ার ফলাফল কি? আপনি বিশ্ব ব্যাংক আমাদেরকে প্রেডিক্ট করেছে এই বছর জিডিপি হবে ৩ থেকে ৪ এর মধ্যে, যেটা বিগত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। এটা বিশ্ব ব্যাংকের পূর্বাভাস। আর একটু যোগ করে দিতে, আপনি একটি কথা বলছিলেন যে শিল্প উদ্যোক্তা যারা, তাদেরও নিরাপত্তার বিষয়টি আপনি জি, এটা একটু খুবই আগে বলছিলেন। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনার সবচেয়ে বড় সমস্যা হলো পুলিশ এখন ফাংশনাল না। আমাকে বলতে হচ্ছে এটা আমরা পুলিশ দেখছি। ফাংশনাল না হওয়া কি হয়, আমি যদি কোনো জায়গায় আক্রান্ত হই, আমার হুম। ফ্যাক্টরি আক্রান্ত হয়, আমি কোনো প্রশাসনিক সহায়তা পাই নাই। এখন প্রশাসনিক সহায়তা আমি কার কাছে চাইবো? একটি রাজনৈতিক সরকার থাকলে তার কাছ থেকে যে সহযোগিতাটা পাওয়া যায়, তার সাথে তার যে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে, এই সরকারের সেই দায়বদ্ধতা নেই এবং সেই জন্য তারা সেই ধরনের সহযোগিতাও করেন না। আচ্ছা। যার জন্য কোনো উদ্যোক্তা, আপনি দেখবেন গত ১ বছরের বিনিয়োগ 70% বিনিয়োগ কমেছে। কমে গেছে। 70%, এটা পেপার নিউজ। আপনার যে প্রথম আলো গত কয়েকদিন আগে যে জরিপটা করলো, সেখানে কি দাঁড়ালো? যে আইন শৃঙ্খলাতে সন্তুষ্ট না 75% লোক। বলা হইল দারিদ্র্য বেড়েছে, প্রায় ২৬-২৭ লাখ লোক বেকার হয়েছে। তো এই বিষয়গুলো তো ধারাবাহিকভাবে বাড়তেছে। বাড়তে গেলে কি হবে? আমাকে এটা নিয়ন্ত্রণ করার জন্য যেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা দরকার, পুলিশকে যদি ফাংশনাল করা না যায়, আমরা মুখে শুনছি পুলিশ সংস্কার, কিন্তু পুলিশ সংস্কার কি হলো? আমরা অবশ্য দৃশ্যমান দেখেছি, পোশাক পরিবর্তন হয়েছে। আমি রাজনীতির লোক না, কিন্তু আমি ব্যবসায়ী হিসাবে আমি চাই একটা নিরাপদ পরিবেশ। রাইট। আমি যদি আক্রান্ত হই, আমি যেখানে বিনিয়োগ করব, বাংলাদেশ আক্রান্ত হবে। আমি শত কোটি টাকা বিনিয়োগ করব, আমার বিনিয়োগের নিশ্চয়তা আমি চাই, আমার বিনিয়োগের নিরাপত্তা আপনাকে দিতে হবে। আমি দেশের জনগণের কর্মসংস্থান করা রাষ্ট্রের দায়িত্ব, আমরা সেই দায়িত্বের সাথে সহযোগী হিসাবে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এই দেশের অনেক সাহসী মানুষ এই সেক্টরকে আজকে এখানে নিয়েছে। পৃথিবীর মধ্যে ১০০টা গ্রিন ফ্যাক্টরির মধ্যে ৬৮টা বাংলাদেশে, টপ 10 এর মধ্যে টপ 8 আমাদের দেশে। অর্থাৎ আমাদের অনেক বিশ্বমানের তথ্য। ফ্যাক্টরি, Right. বিশ্বমানের ফ্যাক্টরি আমাদের দেশে তৈরি হয়েছে, যেটা আমেরিকার লিড সার্টিফাইড ফ্যাক্টরি ৬৮টা ১০০-র মধ্যে। আর টোটাল আমাদের লিড ফ্যাক্টরির সংখ্যা এখন টোটাল ২৪০, ২৪২। তো এইরকম একটা সম্ভাবনাময় খাত। আমি এর সাথে তো বিজিএমইর সাথে বিটিএমই জড়িত, অর্থাৎ টেক্সটাইল খাতের সবগুলা সেক্টর জড়িত। তো এইটাকে আমাকে তো এগিয়ে নিতে হবে। এখন এগিয়ে নেওয়ার জন্য যে নিরাপত্তা পরিবেশের কথা বারবার আমরা কেন বলছি? জি। যে নিরাপত্তার কথা বলছি, আমি যদি নিরাপদ না বোধ করি আজকে, তাহলে আমি বিনিয়োগ করব না। আবার এই দেশ নিরাপদ না হলে আমরা আন্তর্জাতিক বাণিজ্য করি, ব্যবসায়ীরা আসবে, Buyer আসবে আমাদের না। বায়ার আসবে না। হুম। আজকে যেই শিডিউল ঘোষণা হলো, আমিও আন্তরিকভাবে সিইসি এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে ১২ই ফেব্রুয়ারি আমরা চাই একটি সুন্দর, গ্রহণযোগ্য, সকলের অংশগ্রহণের একটা সুন্দর নির্বাচন হোক, যাতে ব্যবসা সুন্দর পরিবেশ থাকুক। ব্যবসার পরিবেশের স্বার্থে আমরা ব্যবসা এবং রাজনীতি একসাথে জড়িয়ে যায়। কেন জড়িয়ে যায়? দেখুন, আমার গত ৬ মাস আমার কোনো ফরেন বায়ার বাংলাদেশ ভিজিট করেনি। গত মাসেও আমার ২ জন বায়ার প্ল্যান্ট থেকে আসার কথা ছিল, তারা লামেরিডেনে হোটেল বুকিং করা ক্যান্সেল। তারপরে শুনলাম যে তারা আসবে না, ক্যান্সেল করেছে। কেন করেছো? বলছে যে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে তোমাদের দেশ ভ্রমণের ব্যাপারে সতর্কতা দিয়েছে। আমার ইতালির বায়ার, আমি যাদের সাথে ডাইরেক্ট কাজ করি, তারাও বলছে তোমার দেশের এখন, আমাকে ফোন করে জিজ্ঞেস করে তোমার দেশের সিচুয়েশন কি, তারা জানতে চায় আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি। তো এইটা যদি বায়ারের মধ্যে আতঙ্ক থাকে, যে লোকটা আমাকে অর্ডার প্লেস করবে সে তো জানতে হবে তার ওই অর্ডারটা নিরাপদে পৌঁছবে কিনা। আচ্ছা। একটা এক্সাম্পল বলি, দেখেন আমরা তো পোশাক তৈরি করি, সিজনাল পোশাক, ধরেন জি। শীতের দিনে শীতের পোশাক, গরমের দিনে গরমের, ঈদের সময় ঈদের। এখন যে লোকটা আমাকে পোশাকের একটা রপ্তানির অর্ডার দিবে, সে ঈদের পোশাকের অর্ডার দিলে সে চাইবে ঈদের আগে তার প্রোডাক্টটা পৌঁছুক। রাইট। ঈদের পোশাক ঈদের পরে পৌঁছালে হবে না। এখন আমার যদি দেশের অভ্যন্তরীণ কারণে আমি উৎপাদন করতে না পারি, শ্রমিক অসন্তোষের কারণে আমার কারখানা বন্ধ থাকে, তাহলে আমি তার সময় মতো পণ্যটা পৌঁছাতে পারবো না। Right. পৌঁছাতে না পারলে সে তার সেলটা লস করবে। এই জন্য সেল লস করার ভয়ে অনেক বায়ার ঝুঁকি নেয় না। এই বছর গার্মেন্টসের সর্বনিম্ন অর্ডার আপনি দেখেছেন, গত কয়েকদিন আগে ইপিপির তথ্য দেখেছেন, জি। গত ৫ মাসে রপ্তানি গ্রোথ ধারাবাহিকভাবে কমছে এবং সর্বনিম্ন গত আচ্ছা। নভেম্বরে ইপিপি রিপোর্ট এটা ধারাবাহিকভাবে ৬% মাইনাস গ্রোথ। তো এই যে ধারাবাহিকভাবে
গ্রোথ নামতে থাকে, এটার কনসিকুয়েন্সটা ভালো হবে না। এখন আমাকে বায়ারকে নিশ্চিত করতে হবে যে তোমার প্রোডাক্ট তুমি নিশ্চিতভাবে পাবা, তোমার সময় মতো আমি প্রোডাক্ট ডেলিভারি করব। পাশাপাশি আমাকে অন্য দেশের সাথে কম্পিটিশন করতে প্রাইস নিয়ে, ইউরোপীয় মন্দা চলতেছে, সেখানেও তাদের সেল ভালো হচ্ছে না, তাহলে আমাকে চায়নার সাথে কম্পিট করতে হচ্ছে, আমাকে ইন্ডিয়ার সাথে কম্পিট করতেছে, আমার সহযোগী প্রতিযোগী আমার পিছনে যে আছে 3 নম্বরে যে আছে ভিয়েতনাম, তাদের সাথে কম্পিটিশন করতেছে। আপনি দেখেন ট্রাম্প যখন এই শুল্ক আরোপ করলো, ট্রাম্প শুল্ক আরোপ করার পরে বিভিন্ন দেশ তাদের সব ধরনের প্রচেষ্টা চালালো কীভাবে শুল্কটাকে নিয়ন্ত্রণ আরও কমায় নিয়ে আসা যায়। আমাদের ট্রেড সেক্টর থেকে গভর্নমেন্টকে প্রপোজাল দেওয়া হলো যে আপনারা যে আলোচনা করবেন সেখানে আমাদের কিছু প্রতিনিধি রাখেন, একজন দুজন প্রতিনিধি রাখেন। অনেকবার বলা হলো, কিন্তু কোনোভাবেই বাংলাদেশ থেকে যারা প্রতিনিধিত্ব করেছে আমাদের গার্মেন্টস সেক্টর বা আমাদের ব্যবসায়ী সেক্টরে একজন প্রতিনিধি রাখেন। এটা আমাদের জন্য খুব দুঃখজনক, খুবই দুঃখজনক এই জন্য। এবং আমাদের বিজিএমএ প্রেসিডেন্ট প্রস্তাব দিয়েছিল যে আমরা আমাদের খরচে যাব, দরকার হলে সাইড লাইনে বসে থাকবো, তাও আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরবো ওখানে। এই কারণে আমাদের উপর যে ট্যাক্স ইম্পোজ হওয়ার ফলে আমরা ইউরোপের একটা মিনিট আমি বলে শেষ করেছি, ইউরোপের বাজারটা আমাদের ছিল, আমেরিকার থেকে অর্ডার কমলো, কিন্তু আমাদের ইউরোপের বাজার এখন চলে গেল ইন্ডিয়া এবং চায়নাতে, যার ফলে ইউরোপের মার্কেটও আমাদের অর্ডার কমে গেল। সর্বোপরি আমাদের মানে এখন আমাদের বড় সংকটের মধ্যে আমরা আছি। এই সংকট নিয়ে আমরা আশা করছি সংকট কেটে যাবে হয়তো বা সরকার, নির্বাচিত সরকার। আপনি বলছিলেন যে আপনাদের অনেক সংকট, নানা সংকটের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করছেন, সেই সংকট কাটিয়ে ওঠার জন্য নির্বাচিত সরকারও দরকার। সামনে নির্বাচন, প্রায় 2 মাস পরে নির্বাচন। সেই নির্বাচন নিয়ে আপনি কি মনে করছেন যে আপনি উদ্যোক্তা হিসেবে বা শিল্প উদ্যোক্তা হিসেবে বা ব্যবসায়ী সেক্টরের একজন প্রতিনিধি হিসেবে আপনি কি মনে করছেন যে আমরা কি একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন পাবো কিনা? দেখুন, এই নির্বাচনটা আমাদের কাছে, জাতির কাছে অনেক প্রত্যাশিত একটা নির্বাচন। অনেক সময় পার হয়ে, অনেক বড় অবস্থান এবং চড়াই উতরে পারিয়ে, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে একজন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হলো। বিগত সরকার আমলে মানুষ হয়তো যে ভোট ঠিকভাবে দিতে পারে নাই, সেই কারণেই এই আন্দোলন শুরু, এবং সেইটার অনেক মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে। আসলে তাদের যেটা প্রধান প্রয়োজন ছিল, আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, একটি সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়াটা প্রধান ছিল। তার মধ্যে অনেক কিছু যোগ হয়েছে, তবে আমরা আশাবাদী। এখন অনেক প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমাদের সেটুকু কতটুকু প্রাপ্তি ঘটেছে আমরা জানি না। কিন্তু প্রাপ্তির জায়গায় যদি বলি, আমরা তো বিভিন্ন জরিপ দেখি, বা আমাদের জরিপের কথা অনেক সময় সত্য মিথ্যা, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যে দেখি, প্রাপ্তির জায়গাটা এখনো দৃশ্যমান কিছু না, প্রাপ্তির জায়গাটা শূন্যর জায়গায় রয়ে গেছে। আমরা আশাবাদী, একদম নিরাশ হতে চাই না, আশাবাদী। আমরা চাই একটি গ্রহণযোগ্য এবং একটি সুষ্ঠু নির্বাচন হোক, সবাই দলের অংশগ্রহণ করুক। যে নির্বাচনটা আমাদের শুধু দেশের জন্য না, আন্তর্জাতিক পর্যায়ে দরকার। এটার সাথে অনেক কিছু জড়িত। নির্বাচনটার সাথে আমার ব্যবসা অঙ্গাঙ্গি জড়িত। আমার বায়াররা আসতেছে না পরিস্থিতি অবচেতনের জন্য। এই জন্য সুন্দর নির্বাচন না হলে আবার প্রশ্নবোধক থেকে যাবে। আমরা আশায় আছি যে নির্বাচনের পর হয়তো আমার অর্ডার বাড়বে, আমি আরো ফ্যাক্টরি এক্সপ্যান্ড করতে পারবো, দেশে বিনিয়োগ বাড়বে। কিন্তু সেটা হতে গেলে সুষ্ঠু নির্বাচন লাগবে, এর বিকল্প নেই। আরাফাতুর রহমান, সেটি হচ্ছে যে তফসিল ঘোষণা হলো আজকে, আপনি জানেন, ঠিক আছে, আপনি ইতিমধ্যে টেলিভিশন দেখেছেন। সেটি হচ্ছে যে তারেক রহমান আপনাদের দলের প্রধান, এবং আগামী দিনে আমরা যাকে ভাবি প্রধানমন্ত্রী বলছি, বারবার আসার কথা জনগণ বলছে বা অনেকের মুখে শোনা যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত বা তফসিল হওয়ার পরও বলছে অনেকে আসবে আর কি। কি মনে করছেন আপনি তো বগুড়ার সন্তান এবং দীর্ঘদিন তো বগুড়ার রাজনীতির সাথে জড়িত এবং বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোত জড়িত। কবে আসছে তারেক রহমান, নাকি আসছে না? আপনারা জানেন, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এর আগেও বলেছেন নির্বাচন তফসিল ঘোষণার আগে অথবা পরে উনি দেশে আসবেন, এবং উনি দেশে থেকে বিএনপি নির্বাচনের নেতৃত্ব দেবেন। বাংলাদেশের এমন কোনো শক্তি বা পৃথিবীর এমন কোনো শক্তি নেই তারেক রহমানকে বাংলাদেশে আসা বন্ধ করতে পারে। আমার বিশ্বাস, যেহেতু আজকে নির্বাচন তফসিল ঘোষণা দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন, এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব সরাসরি সামনে থেকে দেবেন, এবং উনি নিজে ভোট করবেন। উনি ঘোষণা দিয়েছেন বগুড়া 6 সদর আসন থেকে উনি নির্বাচন করবেন। ইনশাল্লাহ উনি অতি শীঘ্রই, যেহেতু আজকেই ঘোষণা দিয়েছেন, উনি অতি শীঘ্রই বাংলাদেশের সন্তান, বাংলাদেশের গর্ব, বিএনপির গর্ব, তথা আপনারা জানেন উনি কিন্তু শখ করে লন্ডনে যায়নি। উনি সুস্থ অবস্থায় ওনার বাসা থেকে বিনা মামলায়, কোনো ওয়ারেন্ট ছাড়া তাকে গ্রেপ্তার করে, তাকে মানে এত নির্যাতন করেছে, নির্যাতন অবস্থায় তাকে পঙ্গুত্ব বরণ করে তার সুচিকিৎসার জন্য তিনি লন্ডনে অবস্থান করেছেন। যেহেতু এখন নির্বাচন তফসিল
ঘোষণা দিয়েছেন। আমার বিশ্বাস 2-1-এর মধ্যে সে ইনশাআল্লাহ বাংলাদেশে আসবে এবং আগামী 12ই ফেব্রুয়ারিতে তিনি তার দল সুন্দরভাবে যেন নির্বাচনে পার্টিসিপেট করতে পারে, এর জন্য যা যা করা দরকার আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এটা করবে দল ইনশাআল্লাহ। কতটুকু গুছানো আপনি কি মনে করছেন দলে দেখেন, একটা বৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপি, এই সংগঠনে 2-1 জন হয়তো কথার বাইরে যাইতে পারে, কিন্তু আমার বিশ্বাস যখন তারেক রহমান, আমাদের প্রিয় নেতা যখন তারেক রহমান দেশে আসবে, যারাদের একটু মনোক্ষুণ্ণ আছে, আমার বিশ্বাস উনি আসার পরে উনি যখন নিজে ডেকে নিয়ে এসে বসবেন, আমার বিশ্বাস এই সামান্য যে মন ভেদাভেদ আছে এগুলো সব দূরে যাবে এবং সবাই ধানের শীষের পক্ষে একযোগে কাজ করবে এবং ধানের শীষকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করে নিয়ে আসবে, এটা আমার পুরোপুরি বিশ্বাস। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, বাংলাদেশের যেহেতু জনগণের দল, জনগণের উপর বিশ্বাস করে, জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ বিপুল ভোটে ধানের শীষ মার্কা বিজয় ইনশাল্লাহ করবে, এটা আমি বিশ্বাস করি। নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে যে সঠিক সময় নির্বাচন বা নির্বাচন পেছানো কিনা বা দেশি এবং বিদেশি অনেক চক্রান্তর কথা আপনাদের মুখ থেকে মাঝে মধ্যে শোনা যাচ্ছে আর কি। কি মনে করছেন আপনি যে এই নির্বাচনকে বানচাল করার কোনো মানে পারবে কিনা বা চেষ্টা করছে কিনা বা করছে অবশ্যই, কিন্তু সেটিকে বন্ধ করার কোনো উপায়? পাশের দেশেই শেখ হাসিনা সরকারি, মানে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার এবং তার আমলে যারা মন্ত্রী ছিলেন তারা ওখানে পালিয়ে আছেন, তারা ওখান থেকে ষড়যন্ত্র করছেন বাংলাদেশের জনগণ যেন সুন্দরভাবে একটি সঠিক নির্বাচনের মাধ্যমে সুন্দর সরকার গঠন না করতে পারে। এর জন্য যা যা করার পাশের দেশ থেকে উনি করছেন এবং উনি এখনও করতেছেন এবং উনি ওখান থেকে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটা খারাপ অবস্থায় যেন মানে বিশ্বের দরবারে উপস্থাপন করতে পারে সেই চেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমার বিশ্বাস তার এই মনের আশা কোনোদিনও পূর্ণ হবে না। তার কারণ আপনারা জানেন, সকালে উনি খেয়েছেন, উনি সকালে নাস্তা করেছেন, দুপুরে খাবার অর্ডার দিয়েছেন, কিন্তু আপনি জানেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সেই খাবার রেখে তিনি তার জান নিয়ে পালিয়ে গিয়েছেন। কিন্তু উনি বারবার বলেছেন আমাদের প্রিয় নেতাকে জনাব তারেক রহমানকে, সাহস থাকলে তুমি দেশে আসো। আজকে দেখো, তুমি তোমার জানের ভয়ে তোমার নেতা কর্মীদের ফেলে তুমি তোমার জান নিয়ে, তোমার পরিবার নিয়ে বাংলাদেশ থেকে তুমি পালিয়ে গেছো। অথচ বিএনপি কোনো নেতা পালিয়ে যায়নি। এবং আপনি জানেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার অভাবে আজকে তার দিন দিন তার অসুস্থ দিন দিন বেড়ে চলছে এবং তার উন্নত চিকিৎসার জন্য এখন একটি টিম কাজ করছে। এই জন্য কখনো অহংকার করতে নেই। আমার বিশ্বাস আগামী 12ই ফেব্রুয়ারিতে সুন্দরভাবে নির্বাচন হবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই দেশের নেতৃত্ব দেবেন, এটা আমি বিশ্বাস করি। দেশের অর্থনৈতিক সংকট চলছে, কিন্তু আপনাদের 15 মাসে বা 16 মাসে ইন্টারিম সরকার রয়েছে, তাদের সাথে আপনাদের কোনো যোগসূত্র ছিল কিনা জানি না, কিন্তু কথা হচ্ছে যে এই সংকট উত্তরণের জন্য আপনাদের সেরকম কোনো পদক্ষেপ দেখা যায়নি, সেটি করেননি কেন আপনারা? আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনবারে দেশ সফলভাবে পরিচালনা করেনি কেন সেখানে? আমি বলছি 3 বার দেশ সফলভাবে পরিচালনা করেছেন। আর এখন যারা সরকার চালাচ্ছেন ওনারা তো জুরিবিহীন অবস্থায়, এখন যারা দায়িত্বে আছেন জুরিবিহীন অবস্থায় তার দায়িত্ব নিয়েছে। কারণ দেশের ব্যাংক, দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান সব একদম ধুলোয় মিশে দিয়ে হাজার কোটি টাকায় এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে। এই অবস্থায় এই সরকার, বর্তমান যে সরকার আছে তারা দায়িত্ব পেয়েছেন। কিন্তু আমার বিশ্বাস যখন নির্বাচিত সরকার আসবে, আমাদের 31 দফার মাধ্যমে আপনি জানেন দেশটা কিভাবে পরিচালনা করবে, বিশ্বের দরবারে বাংলাদেশকে উঁচুভাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবে এবং আমরা গর্ব করে যেন বলতে পারি আমরা বাংলাদেশের সন্তান। আমার বিশ্বাস যে একটি নির্বাচিত সরকার আসার পরে এই অর্থনীতির যে মন্দাভাব আছে এটা কাটিয়ে উঠবে খুবই তাড়াতাড়ি। বিশেষ করে বিএনপির বিগত
তিনবারের অভিজ্ঞতা আছে, বিগত তিনবারে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। ইনশাল্লাহ দায়িত্ব পেলে বিএনপি আবারও বাংলাদেশকে অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করবে, এটা আমার বিশ্বাস। যারা মনিরুজ্জামান, সেটি হচ্ছে যে আপনাদের প্রত্যাশা ছিল সরকারের কাছে যে ইন্টারিম সরকার আসছে হয়তো বা আপনাদের জন্য অনেক কিছু করবে, সেখানেও আপনারা হতাশা ফিল করছেন আর কি। এখন সামনে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আপনারা বলছেন যে হয়তো বা কোনো নির্বাচিত সরকার আসলে আপনারা সেই সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন আর কি। এই সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমানে কোন পদক্ষেপটি সবচেয়ে বেশি জরুরি আপনি কি মনে করছেন? অ্যাকচুয়ালি সার্ভিস যেটি বলা হয়, একটি বিষয় বলি নাই তখন, সেটা হলো আমাদের বিশেষ করে আমরা যারা গার্মেন্টস ব্যবসার সাথে আছি, আপনি দেখবেন এখানে একটা জুট একটা নিয়ন্ত্রণের বিজনেস আছে। এই জুট নিয়ন্ত্রণ সাথে শ্রমিক উস্কানিটা একটু জড়িত থাকে। তো একটা সময় ছিল কি, যখন সত্যি কথাটাই স্বীকার করি যে একটা সময়ে যখন আমাদের বিজনেসটা এক কেন্দ্রিক নিয়ন্ত্রিত হতো, জুটের ব্যবসাটা হয়তো সেখানকার স্থানীয় একটা গ্রুপ করতো, কিন্তু সেই গ্রুপ চলে যাওয়ার পরে, অর্থাৎ বিগত সরকারের পতনের পরে এরপরে 5টা গ্রুপ যোগ হয়ে গেল। আপনারা দেখেছেন, এখন আমি তো 5 জনকে সামাল দিয়ে ব্যবসা চালাতে পারবো না, ইম্পসিবল। অর্থাৎ কারো নিয়ন্ত্রণ নেই। সবচেয়ে বড় হলো নিয়ন্ত্রণবিহীন অবস্থায় চলছে। কারো কাছে গিয়ে এটার আমরা প্রতিকার পাই না, কার কাছে যাব? একবার পুলিশের কাছে যাই, একবার বলে যে ওখানে আর্মি ক্যাম্পে যান, ক্যাম্পে কমান্ডারের নাম্বার দিয়ে দেয়, কমান্ডারের সাথে যোগাযোগ করেন। এখন একজন এক এক মতো এসে আমাদের কাছে বিভিন্ন রকম অনৈতিক দাবি দেওয়া তুলছে, না হলে শ্রমিককে উস্কানি দিয়ে দিচ্ছে। এটা করার জন্য আমরা এই গভর্নমেন্টকে যেটা সবচেয়ে বড় যে দরকার, সেটা এই গভর্নমেন্ট আর কতদিন পারবে জানি না, তবে সবচেয়ে বড় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। শ্রমিককে নিয়ন্ত্রণ করতে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একদম নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি শ্রমিকদের উস্কানি দেওয়াটা বিভিন্ন এনজিও থেকে অনেক আগে থেকে দেখেছি, শ্রমিকদের উস্কানির বিষয়, শ্রমিকদের উস্কানিটা দেওয়ার জন্য এতে শিল্প উদ্যোক্তারা কিন্তু মন হারিয়ে ফেলি। এবং আমরা যারা উদ্যোক্তা আছি, তারা যারা ব্যবসা করতে যদি না পারি, তাদেরকে কিভাবে নিরাপদ সেফ এক্সিট, যেটাকে বলি এক্সিট পলিসি, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, যে আমাদের দেশে কোনো এক্সিট পলিসি নেই। আমি বিজনেসে একবার নাম লিখিয়েছি, আমি পারি না পারি জীবন দিয়ে এখান থেকে চলে যাব, কিন্তু আমি নিরাপদে এখান থেকে বেরোতে পারবো না। এরকম কোন পলিসি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সরকারের কাছে, যে আমাদের জন্য একটি এক্সিট পলিসি তৈরি করা হোক, মালিক সুরক্ষা নীতি তৈরি করা হোক, যে কোনো উদ্যোক্তা তার উদ্যোগে তৈরি করেছে দেশের জন্য সে রপ্তানি আয় নিয়ে এসেছে, মানুষকে কর্মসংস্থান তৈরি করেছে, সেই লোক যদি বিজনেস কোনো কারণে পরিচালনা করতে না পারে, সে যাতে নিরাপদে বের হয়ে যেতে পারে, সেই একটা পলিসি তৈরি করুক। সেই পলিসিটা আমরা জোরাভাবে দাবি করছি। এবং এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক হলে আমরা আমাদের বিনিয়োগ করার একটা নিশ্চয়তা পাবো। বিনিয়োগের নিশ্চয়তার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই দরকার, যেটাকে পুলিশকে ফাংশনাল করা দরকার। এবং গত 16 মাসে কিন্তু আমরা সেটা দেখি। এটাই হচ্ছে ব্যর্থতা। হয়তো আমরা দেখিনি, দুইটা কারণ হতে পারে, যে কেউ হয়তো দেখাতে চাইওনি, এটাও হতে পারে। না হলে কেন আমরা অ্যাটলিস্ট নিরাপদ পরিবেশ তো থাকতে হবে, একটা সুন্দর সুশৃঙ্খল অবস্থা থেকে আমাদের প্রতি বছর আমাদের রপ্তানি আয় বাড়তো, এবছর সেখানে রপ্তানি আয় গত 5 মাসে কিন্তু ধারাবাহিকভাবে কমেছে, সর্বনিম্ন গত নভেম্বরে। তো এখন এই ধারাবাহিকভাবে তো রাতারাতি উত্তরণ করা যাবে না। এখন আমাদের এই যেহেতু কোনো নতুন বিনিয়োগ নাই, কি করা দরকার? অল্প কথায় হচ্ছে যে একটা নিরাপদ পরিবেশ দরকার, এবং একজন এমন কমান্ডিং অথরিটি দরকার, যার কথা মানুষ শুনবে, যার কথায় মানুষ আস্থা রাখতে পারবে, এবং যে নিয়ন্ত্রণ করতে পারবে। শুধু পুলিশ দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, এখানে নির্বাচিত গভর্নমেন্ট খুবই দরকার। নির্বাচিত গভর্নমেন্টের তার যে নির্বাচিত সমর্থক থাকে, যে প্রলয় থাকে, তার যে শাখা প্রশাখা থাকে, সেইটা একটা সামাজিক নিয়ন্ত্রণ হয়। আমাদের এই সামাজিক নিয়ন্ত্রণটাও এখন নেই, সামাজিক নিয়ন্ত্রণ নেই, প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ হওয়ার কারণে এখন ব্যবসায়ীরা হয়েছে দিশেহারা। সে বিনিয়োগ করে সে এখন অসহায় বোধ করতে, যে আমার এই সম্পদটা নিরাপদ থাকবে কিনা, আমি কথা বললে আবার কোন বিপদে পড়ে যাই। উদ্যোক্তা হচ্ছে যে ব্যবসা গুটিয়ে এখন ব্যবসা তো একবার দেখেন, ম্যানুফ্যাকচারিং ব্যবসা একবার ইন করলে সহজে গুটানো যায় না। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভবই না গুটাতে গেলে যে পরিমাণ প্রসিডিউর, গুটানো সম্ভব না, তাহলে সে ফেল করে যেতে হয়। যার কারণে কি হয়, দেখেন এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসলো, তখন খেলাপি ঋণের পরিমাণ যা ছিল তার চেয়ে দ্বিগুণ হয়ে গেল, প্রায় 2 লাখ কোটি টাকার। এক বছরে খেলাপি 3 লাখ কোটি টাকা ছিল, সেখান থেকে 5 লাখ সামথিং, এখন 2 লাখ কোটি টাকা এক বছরে বাড়লো খেলাপি ঋণ। কেন বাড়লো? খেলাপি ঋণটা কেন রিকভারি হচ্ছে না? রিকভারি হচ্ছে মানুষের তো সেই ঋণটা শোধ করার আর্নিংটা নেই, যারা অন্য বিজনেসে আছে। আপনি দেখেন আজকে রিয়েল এস্টেট বিজনেসের কথা যদি বলি, রিয়েল এস্টেটে কোনো সেল নেই। রিয়েল এস্টেট বিজনেসে জড়িত আছেন, রিয়েল এস্টেট বিজনেসের সাথে কোনো সেল নাই, মানুষ কিভাবে কিনবে? এখন আপনার সাথে সেল না থাকলে, আপনার সাথে যে প্রান্তিক শ্রমিকরা জড়িত আছে, নির্মাণ শ্রমিকরা আছে, রাজমিস্ত্রি, নির্মাণ শ্রমিকের সাথে অনেক সেক্টর শ্রমিক জড়িত। এটার সাথে আমাদের আপনার রডের দাম সর্বনিম্ন বাজারে এখন এই পর্যায়ে, সিমেন্টের দাম কম।
আমাদের সুতার দাম এই বছর এখন এই পর্যায়ে $2.70-75, যেটা প্রতি বছর এই সময় $3 উপরে থাকার কথা। আচ্ছা এবং স্পিনিং মিল, অনেকগুলো স্পিনিং মিল বন্ধ হয়ে গেছে, তাদের সেল নাই। আচ্ছা সেম আপনার নির্মাণ সেক্টরে কি দাঁড়ালো, এই রিয়েল এস্টেটের সেল নাই, যার বলে শ্রমিকরা অসহায়। শ্রমিকরা, হ্যাঁ। And এই শ্রমিকরা রাস্তায় এসে রিক্সা চালাচ্ছে। এখন কি করতে, এখন যদি একটা নিরাপদ পরিবেশ না দিতে পারে, নিরাপদ পরিবেশ না দিলে তো বিনিয়োগ করবে না। নিরাপদ রিয়েল পরিবেশ, এস্টেট দিচ্ছে তো আরেকটা প্রজেক্ট নিবে না যে আমি এটা সেল করতে পারি না, আরেকটা কিভাবে সেল করবো। আমি ব্যবসা 4 লাইন বাড়াবো না। এই জন্য আমাদের এক কথায় প্রথম দরকার নিরাপদ পরিবেশ। নিরাপদ পরিবেশ মানে নিরাপত্তা। নিরাপত্তা কি হবে আমাদের? উদ্যোক্তাদের নিরাপত্তা, উদ্যোক্তাদের শিল্পের নিরাপত্তা, উদ্যোক্তাদের নিরাপত্তা প্রাথমিকভাবে দিতে হবে। তারপরে এই যে বন্দর, ব্যাংক এবং আমলাতান্ত্রিক কাস্টমস অনেকগুলা অসামঞ্জস্য রয়েছে, সেটাকে একটা পরিকল্পনা ওয়ান স্টেপের মধ্যে নিয়ে আসতে হবে, যাতে আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমার নতুন একটি ফ্যাক্টরি যেটা গাজীপুরে অবস্থিত, আমি একটি বন্ড লাইসেন্স পাওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমি 2 বছর নিজে ঘুরেছি, আমার অফিসার ঘুরেছে, অবশেষে আমি গত মাসে সেই বন্ড লাইসেন্সটি পেতে হয়েছি। অথচ আমার ফ্যাক্টরি চালু করেছি আমি 2018 সালে। বন্ড লাইসেন্স পেয়েছি 2 বছর অ্যাপ্লাই করার পরে ঘুরে। তো একটা লাইসেন্স পেতে যদি এক দেশে 2 বছর ঘুরতে হয় একটা লাইসেন্সের জন্য, সেখানে মানুষ কীভাবে বিজনেস এগুলা সহজ করতে হবে, এগুলা সহজ করতে হবে। এবং নির্বাচনের মাধ্যমে, সুন্দর নির্বাচনের মাধ্যমে একজন রাষ্ট্রনায়ক যিনি পরিচালনা করবে, তার কমান্ড অনুযায়ী যাতে দেশটা চলে, মানুষ যাতে নিয়ন্ত্রণে এবং আস্থা রাখতে পারে, সেই অবস্থা তৈরি করতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। জি, আরাফাতুর রহমান, সেটি হচ্ছে যে আমাদের অনেক প্রত্যাশা আছে, এবং আপনি যেহেতু বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং হচ্ছে দীর্ঘদিন ধরে আর কি, এই প্রত্যাশাটুকুর প্রাপ্তি কি আমরা আপনাদের হাত ধরে সম্ভব কিনা, নাকি আমরা শুধু স্বপ্নই দেখে যাব, বাস্তবতা কতটুকু? দেখেন, এই দেশকে নিয়ে যদি মানে বেশি দেশকে ডেভেলপ নিয়ে যদি চিন্তা ভাবনা করে, সেটা কিন্তু একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি কখনো চায় না যে বাংলাদেশ। আপনি কি মনে করছেন এটা সংকট যাচ্ছে, দেশের বড় একটি সংকট, যে সংকট চলছে, জি, যে সংকট যাচ্ছে, আমি সেই জায়গায় আসতে চাচ্ছি। এই সংকটটা ইনশাল্লাহ আগামী বছরে 2026 সালে 12ই ফেব্রুয়ারিতে সুন্দর সঠিকভাবে নির্বাচন হলে, সরকার গঠন করলে এই সংকটটা থাকবে না। আর ভাই যে বললেন নিরাপত্তার বিষয়, দেখেন 17 বছর আওয়ামী লীগ শাসিত পুলিশের একজন কনস্টেবল পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া সে করতে মানে চাকরিতে নিয়োগ পায়নি। পুলিশের একজন এসআই, একজন ওসি, একজন এসপি, বিসিএস ক্যাডার আওয়ামী লীগপন্থী পরিবার ছাড়া সাধারণ কোনো জনগণ মেধা ভিত্তিতে তারা কখনো চান্স পায়নি। পুরোটাই যারা আওয়ামী লীগ তারাই শুধু চাকরি পেয়েছেন এবং তারাই এই দেশ পরিচালনা করছেন। এই 1-1.5 বছরে হঠাৎ করে পুরো আওয়ামী লীগকে বাদ দিয়ে পুরো সংস্কার তো করা কম সম্ভব না। এটা ধারাবাহিকতার সংস্কার পদ্ধতি, এটা চলছে, এটা চলবে। আগামীতে মেধা ভিত্তিকে আমার বিশ্বাস, বিএনপি সরকার যদি গঠন করে মেধা ভিত্তিতে ইনশাল্লাহ যাদের ওই যোগ্য তারাই একমাত্র ধরেন বিশেষ ক্যাডার বলেন, পুলিশে বলেন, আর্মিতে বলেন, যেখানে বলেন, আমার মনে হয় যে কোনো পারিবারতান্ত্রিক বা কোনো দলের নেতাকর্মী এসব বাদ দিয়ে যাদের মেধা তারাই শুধু চান্স পাবে, এটা আমার বিশ্বাস বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ। এটি হচ্ছে যে নেতৃত্বের যে সংজ্ঞা, সেটি হচ্ছে বিএনপি আপনারা বলছেন যে ভালো করে জানে আর কি, যে একজন নেতৃত্বের গুণাবলী থাকা দরকার। সেটি হচ্ছে বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছে তাদের গুণাবলী সম্পর্কে আপনি কি বলবেন? দেখেন, অল্প কথা শেষ করতে হবে আমাদের। দেখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এনারা জানে যে দেশ এবং সংগঠন কিভাবে পরিচালনা করতে হয়। আপনার এই টেবিলে ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি পরে যদি বিএনপি আল্লাহ পাকের রহমতে জনগণের সাথে নিয়ে, জনগণের দোয়ায় যদি রাষ্ট্রীয় সরকার গঠন করে, ইনশাল্লাহ তখন আপনি ডাকবেন, তখন আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি বুঝবেন যে না, আমরা যা বিএনপি যা যা বলে তাই তাই করে ইনশাল্লাহ। শেষ করতে হবে, আমরা একটু আশার বাণী শুনছি, এত সংকট। জি ভাই, আমি একটু ভাই আপনাদের কথা একটা জায়গায় আমি একটু দ্বিমত পোষণ করি। সেই জায়গাটা হচ্ছে, যদি আওয়ামী লীগ শুধুমাত্র, যদি দলীয় কথা হয়ে যাবে এটাও দিব, শুধুমাত্র আওয়ামী লীগীকরণের কারণে এই গত 15 মাস সরকার ফাংশনাল হয় না, এই কথাটার সাথে আমি মোটেই একমত না। কারণ আমরা এর আগে 2090 সাল, 90, 2001, 2008, 96 আমরা 4টা কেয়ারটেকার গভর্নমেন্ট নির্বাচন দেখেছি। সেই সমস্ত গভর্নমেন্ট সরকারগুলোর মাত্র 3 মাস তাদের বয়স ছিল। ওই সরকার ক্ষমতায় আসার পরে সমস্ত প্রশাসন কিন্তু নিরপেক্ষভাবে কাজ করেছে, এরকম দৃষ্টান্ত আছে।
আর এই সরকার ক্ষমতায় আসার 15 মাসের মধ্যেও সে প্রশাসনকে তার নিয়ন্ত্রণে আনতে পারে না, এটা সরকারের আমি ব্যর্থতা। সেটা উত্তর দিচ্ছি আপনাকে। এটা সরকারের ব্যর্থতা। সরকার হয়তো চায় না সেভাবে, না হলে না, তখনকার সরকার ছিল, আপনি খেয়াল করবেন 91-এ 96-এ আমাদের শেষ করতে হবে। 2001-এ জি, তখন কিন্তু 5 বছরের জন্য সরকার গঠন, মানে সরকার ছিল 5 বছর ধরে। কিন্তু এই সরকার 2008 সাল থেকে টানা নির্বাচনবিহীন টানা আপনি 17 বছর স্বৈরের শাসক হিসেবে এই দেশ পরিচালনা করেছেন। বিধায় এখানে আওয়ামী লীগ ছাড়া পুলিশ বলেন, বিশেষ ক্যাডার বলেন, যে সরকার অফিসে বলেন, সেই সরকারগুলো আওয়ামী লীগ কিন্তু 5 বছর তাদের লোক নিয়োগ দিয়েছিল। আওয়ামী লীগ ছাড়া তারা চান্স পায়নি। বর্তমান যারা সরকার দায়িত্বে আছেন তারা যে সংস্কার প্রক্রিয়া চালু করেছেন, এই প্রক্রিয়া যে চালু থাকে, যদি বিএনপি সরকার গঠন করে এই প্রক্রিয়া চালু থাকে, আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই প্রশ্নের নিয়ে মনির ভাই, দ্বিতীয়বার আপনি করবেন জি না। জি মনির ভাই, আমরা 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 তারপর একটু আশ্বাস যে শুনতে চাই। আমরা আশাবাদী, আমরা আশা রাখতে চাই, বাট এই যে বললাম যে তারা 5 বছর তো যা ক্ষমতায় ছিল তবে তারাও নিশ্চিত তাদের সরকারের মতো লোক সূক্ষ্ম বসিয়েছে। নজরদারি থাকতে হবে এই দিকে। সরকারের সূক্ষ্ম ইনশাআল্লাহ নজর। তবে আমাদের সমস্যার ব্যাপারে আন্তরিক যারা হবেন, যে সরকারি ক্ষমতায় আসবেন, আমরা আশা করি দেশকে বাঁচাতে হলে অর্থনীতিকে আগে বাঁচাতে হবে। Right. আপনি যদি অর্থনীতিকে বাঁচাতে না পারেন, শিল্পকে বাঁচাতে না পারেন, তাহলে দেশের উন্নয়নও সম্ভব হবে সম্ভব না। নয়। আপনি কোনো আইন করে এটা বাস্তবায়ন, মানুষের পেটে খিদা থাকলে সে কোনো আইন মানবে না। আইন মানবে না। আমি একটা কথা অ্যাড করি এখানে, আপনি দেখেছেন আমাদের এখানে একটা বিনিয়োগ সম্মেলন হয়েছিল, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জি। বিডিএর সম্মেলন করেছেন, 500 লোককে সে ইনভাইট করে নিয়ে এসেছেন, কিন্তু আমাদের দেশের বিজিএমই বিকেএমইর নেতারা সেখানে দাওয়াত পায়নি। আমার দেশীয় উদ্যোক্তা যদি বিনিয়োগ না করে, সেখানে বিদেশি উদ্যোক্তা আসবে না। এটাকে বুঝতে হবে যে আমি কাদেরকে নিয়ে করব, জি। আমি শিল্প গড়ে তুলবো। এই চিন্তা এবং এই প্রান্তিক চিন্তা থেকে যারা যারা চিন্তা করে দেশ পরিচালনা করবে, তাহলে আমাদের অর্থনৈতিক মুক্তির মাধ্যমেই কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা এবং দেশের সামাজিক স্থিতিশীলতা যে আসা সম্ভব। সংকট রয়েছে সেটি কেটে শেষে যাবে। একটা কথা বলি, জি, আমাদের শেষ করতে হবে। শেষে একটা কথা বলি, আমি সব দলের কাছে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব, এই 17 বছরের আন্দোলনের ফসল, 17 বছরের এই মা তার ছেলেকে হারিয়েছে, ছেলে তার বাবাকে হারিয়েছে, বাবা তার ছেলেকে হারিয়েছে, জুলাই আন্দোলনের ফসল দয়া করে নষ্ট করবেন না। দয়া করে এক দল আরেক দলের বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না। যেহেতু 12 তারিখে নির্বাচন। আগামী বছরের নির্বাচনের ডেট ফাইনাল হয়ে গেছে, এই নির্বাচনকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে যে নির্বাচনে পার্টিসিপেট করার জন্য আমি দয়া করে আমি মানে এই যে জি, যারা জি, আমরা আশা করছি, ইনশাআল্লাহ আমরা ভালো নির্বাচন দেখতে চাই। আমরা আশা করছি এবং আমরা আশা করছি একটি সুফল আসবে এবং হচ্ছে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর সরকার গঠন হবে এবং জনগণ ভোট প্রয়োগের স্বাধীনতা পাবে। এস এম মনিরুজ্জামান এবং আরাফাতুর রহমান আপেল, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন আপনারা দুজন সময় দেওয়ার জন্য। ধন্যবাদ চ্যানেল এস কর্তৃপক্ষকে, ধন্যবাদ চ্যানেল এস দর্শকবৃন্দকে। জি, চ্যানেল এস এবং শাহিল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমাদেরকে আবার দেখা হবে হয়তোবা নির্বাচনের পরে, এক সময় দেখা হবে, তখন আবার এই নির্বাচন নিয়ে আমরা হয়তোবা কথা বলতে পারবো। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একের শেষ প্রান্তে, তবে একটি কথা হচ্ছে আমরা স্বপ্ন দেখতে চাই এবং স্বপ্ন বাস্তবায়ন করতেও চাই এবং স্বপ্নকে আমরা দেখি এবং সেটি বাস্তবায়ন করি। আশা করছি আগামী দিনগুলো আমাদের জন্য সুন্দর কিছু বয়ে আনবে আগামী নির্বাচনের মাধ্যমে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।